গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের গল্প লেখক রওনা রুফায়েত জাহিদ এ লেখা এক অসাধারণ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ গল্পের দ্বিতীয় পর্ব। প্রেমিক পুরুষ এটি একটি রোমান্টিক থ্রিলার গল্প যেখানে ভালোবাসা, মান অভিমান, পারিবারিক টানাপোড়েন আর অন্ধকার আবেগ মিলেমিশে তৈরি করেছে এক গভীর অনুভবের জগৎ। রোদ আর আহাদ, দুই বিপরীত মানুষ, দুই ভিন্ন মনের সংঘাতের জন্ম নিচ্ছে নতুন এক টান, নতুন এক রসায়ন। এই পর্বে এমন কিছু সত্য উন্মোচিত হবে, এমন কিছু মোড় ঘুরবে যা শুনে তুমি থেমে যেতে পারবে না। আর হ্যাঁ, যারা এখনো প্রথম পর্বটি শোনোনি, প্লেলিস্ট থেকে কিংবা আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে শুনে এসো, কারণ প্রতিটি আবেগ ঠিক সেখান থেকেই শুরু। তাহলে চলো আর দেরি না করে হেডফোন পরে বসে পড়ো। শুরু করছি আজকের পর্ব, প্রেমিক পুরুষ পর্ব 2। সেদিন বাড়ি ফিরতেই দেখি বাড়ি ভরা মানুষ। কাজল আপু আর তার শ্বশুরবাড়ির লোকজন এসেছে। মামার দুই মেয়ে, কাজল আর মায়া। কাজল আপু মামার বড় মেয়ে আর মায়া আপু ছোট। রুমে যেতেই কাজল আপুকে দেখতে পাই। আপুকে খুশি হয়ে জড়িয়ে ধরি, বলি, কেমন আছো আপু? কতদিন পর তোমাকে দেখলাম, তোমাকে দেখেই মন ফুরফুরে হয়ে গেছে। কাজল আপু বেশ বিরক্ত নিয়ে আমার হাত ঝাড়ি দিয়ে দূরে সরিয়ে দেয়। বিরক্ত ভরা গলায় বলে উঠে, দেখ রোদ, তোকে হাজারবার বলেছি তুই আমার থেকে একটু দূরে থাকতে। তোর এই সব আতিখ্যাতা আমার পছন্দ না। তারপরও তুই কেন গায়ে পড়ে এমন করিস? আমি মলিন হাসি দিয়ে দূরে সরে যাই, মৃদু স্বরে বলি, সরি আপু, আর এমন হবে না। আমার কথায় যেন আপুর বিরক্তি আরও বৃদ্ধি পায়। ঝাঁঝালো গলায় বললেন, উফ রোদ, তুই এখান থেকে যা তো এখন। তোকে দেখেই আমার মাথা ব্যথা করছে। অনেকটা পথ জার্নি করে এসেছি, আমি এখন একটু রেস্ট নিতে চাই। আমি রুম থেকে বের হতেই নিব এমন সময় পিছন থেকে কাজল আপু ডেকে বলেন, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাবি। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকের সামনে একদম আসবি না। তোর এই মেয়েলি হাঁটা চলা ওদের দেখতে হবে না। আমি আপুর কথা মতো দরজা বন্ধ করে রুম থেকে চলে আসি। আপুর এমন ব্যবহার আমাকে তেমন কষ্ট দেয়নি, কারণ এটা নতুন কিছু না। আপুর এমন ব্যবহারে আমি ছোট থেকেই অভ্যস্ত, তাই এসব কথা এখন আর কষ্ট পাই না, শরীরে সয়ে গেছে। কাজল আপু ছোট থেকেই কোনো এক অজানা কারণে আমাকে অপছন্দ করে, কিন্তু মায়া আপু একদম তার বিপরীত। আমাকে বাচ্চাদের মতো সবসময় আগলে রাখে, সব সময় আমার সব দোষ নিজের উপর নিয়ে নেয়, আমাকে প্রোটেক্ট করে। এসব ভাবতে ভাবতেই আপুর রুমের সামনে চলে আসি। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই থম মেরে যাই। বিছানায় বসে মায়া আপু কান্না করছে। আপু আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেন, রোদ, আমার সব শেষ, আমি সব হারিয়ে ফেলেছি। বলেই মায়া আপু আবারও কান্না জুড়ে দিল। আপুর কান্না দেখে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নিজেকে কোনোরকম শান্ত করে বললাম, এসব কি বলছো আপু? কিচ্ছু শেষ হয়নি, কি হয়েছে সেটা বলো। জানিস, তুই কিচ্ছু জানিস না, আমি আদিবকে ভালোবাসি রোদ, খুব বেশি ভালোবাসি। আদিবও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আদিবের মা আদিবের বিয়ে অন্য কোথাও ঠিক করেছে। আদিব তার মাকেও না করতে পারবে না, আর আমাকেও ছাড়তেও পারবে না। এদিকে আদিবের সাথে 1 সপ্তাহ ধরে কোনো যোগাযোগ করতে পারছি না, তাকেও বলতে পারছি না যে আমি আমি তার বাচ্চার মা হচ্ছি। আমি আবেগের বশে অনেক বড় ভুল করে ফেলেছি রোদ, অনেক বড় ভুল। আপুর কথা শুনে আমি থম মেরে বিছানায় বসে পড়ি। আপুর বলা প্রতিটা কথা কানে বাজছে, মাথায় শুধু একটা কথা ঘুরপাক খাচ্ছে, মামা জানলে কি হবে। আপু এখনো কান্না করে যাচ্ছে। আশ্চর্য হচ্ছি আদিব ভাইয়ার কাজে। যদি মায়ের সামনে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে দাঁড়ানোর সাহস না থাকে, তবে কেন ভালোবাসে? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু যাই হোক না কেন, আমি মায়া আপু আর তার বাচ্চাকে তাদের প্রাপ্য সম্মান আর অধিকার দিয়েই ছাড়ব।
আপুকে কোনোভাবে শান্ত করে নিজের রুমে চলে যাই। সারা রাত ভর চিন্তা করে সিদ্ধান্ত নেই যে আমি আদিব ভাইয়ার মায়ের সাথে সরাসরি দেখা করব। ওনাকে আদিব ভাইয়া আর মায়া আপু সম্পর্কের কথা জানাবো। কেন যেন মনে হচ্ছিল উনি আমার কথা বুঝবে, আদিব ভাইয়া আর মায়া আপুর সম্পর্কটা মেনে নিবে। যেই বাবা সেই কাজ। পরের দিন সকাল হতেই আপুর থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম আদিব ভাইয়ার বাড়ির উদ্দেশ্যে। সেদিন ভার্সিটিতে না গিয়ে চলে যাই মরিয়ম মজুমদারের বাড়িতে। বিশাল বড় বাড়ি। আমাকে দেখতেই দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞাসা করে আমার কি চাই। আমি বললাম আমি মরিয়ম মজুমদারের সাথে দেখা করতে চাই। দারোয়ান ভিতরে ফোন করে পারমিশন নেয়। বিরাট লোকের বিরাট কারবার। আমি ভিতরে যেতেই একজন বয়স্ক লোক আমাকে বাসার রুমে নিয়ে যায়, সম্ভবত কাজের লোক। আমি চুপচাপ বসে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরই একজন সুন্দরী মহিলার আগমন ঘটে। আমার আর বুঝতে বাকি রইল না উনি মরিয়ম মজুমদার। আমি সালাম দিতেই উনি মুচকি হেসে আমার সালামের উত্তর নেয়। আমি নিজের জড়তা ভেঙে আদিব ভাই আর মায়া আপুর সম্পর্কের ব্যাপারে সবটা খুলে বলি। আমার কথা শুনে প্রথমে উনি কিছুক্ষণ থম মেরে বসে থাকে। আমার বেশ ভয় করছিল যদি উনি মেনে না নেয়, কিন্তু ঠিক পরক্ষণেই তিনি আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে তারপর আদিব ভাইয়াকে ডেকে সবটা যাচাই করে। আদিব ভাইয়া থেকে সবটা শুনে বেশ রেগে যায়, কিন্তু পরবর্তীতে সম্পর্কটা মেনে নেয়। আমার যেন আনন্দের সীমানা থাকে না। বাড়ি ফিরে আপুকে খবর দিতেই আপু খুশিতে লাফাতে থাকে, সাথে আমিও। পরের দিনই আদিব ভাইয়ার বাড়িতে থেকে বিয়ের প্রস্তাব আসে। মামা মামিকে আপু আর ভাইয়ার সম্পর্কে কথা জানায়। প্রথমে মামা মামিও মরিয়ম আন্টির মতো বেশ রেখেছিল, কারণ কোনো বাবা মায়ের কাছেই ব্যাপারটা সিম্পল না। আর তা মেয়ের প্রেগনেন্সি নিয়ে তো একদমই না। এমন একটা ব্যাপারে রেগে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু পরে ঠান্ডা মাথায় সবটা ভেবে রাজি হয়। ছেলে ভালো, ফ্যামিলি ভালো, মামা মামিও কোনো আপত্তি করে না। সেদিনই বিয়ের তারিখ ঠিক করা হয়। 2 সপ্তাহ পরে বিয়ের ডেট। সময় কম আর কাজ অনেক। সেদিন থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। আজ মায়া আপুর গায়ে হলুদ। পুরো বাড়ি ভরা মানুষ, শত কাজ আর তার উপর ডাকাডাকি। রোদ এটা করে দে, রোদ ওটা করে দে। উফ, আমার তো এই ছোট্ট একটা প্রাণ নাকি, এত কাজ একা কি করে সামলাই। এমন সময় শুনতে পাই ছেলের বাড়ি থেকে হলুদের তথ্য নিয়ে এসেছে। খুশি মনে সেদিকে এগিয়ে যাই, তাদের দেখতে যে কে কে এসেছে। কিন্তু সেখানে যাবার পর 1000 ভোল্টের ঝটকা খাই। ও মাই গড, ও মাই গড। সামনেই আহাদ ভাইয়া দাঁড়ানো। এখানে ব্যাপারটা থেমে নেই। এরপর যা শুনলাম তা শোনার পর আমি হার্ট ফেল করার উপক্রম। উনি আদিব ভাইয়ার একমাত্র ভাই। বাবা যায় ব্যাপারটা, এখানে ব্যাপারটা থামতে পারত, কিন্তু তা হলো না। মামি আমার কাছে এসে বেশ শক্ত গলায় বলল, রোদ, আহাদ আমাদের বাড়িতে এই প্রথমবার এসেছে, তুই তার খেয়াল রাখবি। আমি শুধু বাধ্য ছেলের মতো মাথা নাড়লাম। মামি আহাদ ভাইয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাবা আহাদ, তোমার কিছু প্রয়োজন হলে রোদকে বলবে, কেমন? বাবা আহাদও মনে হয় এমন একটা সুযোগের অপেক্ষা ছিল। আমার দিকে তাকিয়ে 32টা দাঁত বের করে হাসি দিয়ে বলে, আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, রোদ তো আমার সাথেই আছে, তাই না রোদ? আমি জোরপূর্বক হাসি দিলাম। মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমার সাথেও এমন কিছু হলো। আহাদ ভাইয়া আমার কাছে এসে ভ্রু নাচিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, এবার কই পালাবে সোনার চাঁদ? হঠাৎই ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে অ্যালার্মটা বন্ধ করি। আশেপাশে তাকিয়ে দেখি আমি বিছানায়, গায়ে চাদর জড়ানো। এ কি, আমি বিছানা কি করে? আমার যতটুকু মনে পড়ে কাল রাতে আমি নিচে ছিলাম, তাহলে এখানে কি করে আসলাম? ম্যাজিক নাকি? এইসব ভাবতে ভাবতেই কপালে কাটা জায়গায় হাত চলে যায়। হাত লাগতেই বুঝতে পারি সেখানে ব্যান্ডেজ লাগানো। এই ব্যান্ডেজ আবার কি করলো? এই রুমে তো আমি আর আহাদ ভাইয়া ছাড়া অন্য কেউ নেই। তবে কি আহাদ ভাইয়া? সাথে সাথে ওনার দিকে তাকালাম। উনি সোফায় ঘুমাচ্ছেন,
তার অর্ধেকটা শরীর সোফায় আর অর্ধেকটা ফ্লোরে। এক হাতে মদের বোতল। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়েছে, একদম কাবের সিং প্রো ম্যাক্স লাগছে। উনি কি করে এসব করবে? তাছাড়া উনি আমাকে ঘৃণা করে, আর আমি মরে গেলেও তার কোনো কিছু যায় আসে না। আমি হয়তো রাতে ঘুমের ঘোরে এসব করেছি। আমার ঘুম খুব খারাপ, খুব বেশি খারাপ। ঘুমের ঘোরে কি করি না করি হুঁশ থাকে না। পরে তা ভেবে ভেবে নিজের মাথা খারাপ করি। মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল, কেন যেন তার দাড়িগুলোতে হাত বুলাতে ইচ্ছে করছে। তার কাছে যাব একবার। না, থাক, যদি ঘুম ভেঙে যায় তাহলে আমার আর রক্ষা নেই। কাল রাতে খুন করার হুমকি দিয়েছে, কাছে গেলে খুনই না করে ফেলে। যা লোক, বাপরে! ভেবে নিলাম শুনবো না মনের কোনো কথা, কিন্তু মন যে বড্ড অসভ্য। ঠিক ছুটে চলেছে ওনার দিকে, সাথে শরীরটাও সায় দিচ্ছে। ওনার সামনে হাঁটু গেড়ে বসি। উনি শান্ত হয়ে ঘুমাচ্ছে। কেন যেন ওনার মায়া ভরা চেহারা আমাকে ওনার দিকে আকৃষ্ট করছে। আমি ওনার দিকে আরও ঝুঁকে আরও গভীরভাবে তাকে দেখতে লাগি। তার ফর্সা গালে দাড়িগুলো বেশ মানিয়েছে। উনি বাচ্চাদের মতো নিচের ঠোঁট ভিতরে নিয়ে ঘুমাচ্ছে। আনমনেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। যেই গালে তার হাত ছোঁয়াতে যাব অমনি উনি চোখ খুলে। আমি বরফের মতো জমে যাই। উনি কিছুক্ষণ সরু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, হয়তো কি হয়েছে বোঝার চেষ্টা করছে। আমি ভয়ে শুকনো ঢুক গিলে নিই। আচমকা উনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমি নিচে পড়ে যাই। উনি সোফা থেকে উঠিয়ে আমার দিকে এক পা করে এগিয়ে আসে। ওনার চোখে মুখে খুব ভয়ঙ্কর রাগ। আমার ভয়ে হাত পা কাঁপছে। আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছি আর পিছন দিকে যাচ্ছি, আর উনি এক পা করে এগিয়ে আসছে। তারপর উনি আমাকে বন্ধুরা, এই ছিল প্রেমিক পুরুষ গল্পের দ্বিতীয় পর্ব। রোদ আর আহাদের জটিল সম্পর্ক, পরিবার, মানসিক দ্বন্দ্ব সব মিলিয়ে গল্প যেন এক অজানা ঝড়ের আগময়ী বার্তা দিচ্ছে। এই পর্বে যে উত্তেজনা ছিল, পরের পর্বেও তা আরও দ্বিগুণ হবে। কারণ কিছু সম্পর্ক শুধু ভালোবাসা নয়, আত্মা দিয়ে অনুভব করতে হয়। তুমি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে ফেলো তোমার প্রিয় চ্যানেল বাংলা স্টোরিতে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যেন নতুন পর্ব মিস না হয়। আরও গভীরভাবে শুনতে চাইলে হেডফোনে শোনো, কারণ শব্দের মাঝে অনেক না বলা কথা লুকিয়ে থাকে। পরবর্তী পর্বে জানা যাবে কে আসল রিয়েল প্রেমিক, কে কাকে বাঁচাবে, আর কে বা নিজেই নিজের শত্রু। তাহলে দেখা হবে পর্ব 3-এ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসা নিয়ে গভীরভাবে।